হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও এস লাইনের পার্ট 2 এবং 3 নিয়ে হাজির হলাম। আগের পার্টে আমি 1 এক্সপ্লেন করেছিলাম, সাথে 2 এর কিছু অংশ ছিল। এখন আমি পার্ট 2 এর শেষের অংশ আর পার্ট 3 এক্সপ্লেন করব। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সিওন এবং সিনহা মিলে তাদের বাসার দিকে যাচ্ছিল। তখন সিওন বলে, আমার না টাকার প্রয়োজন, যদি টাকাটা পেয়ে যাই আমি এখান থেকে চলে যাব। তখন সিনহা জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কেউ নেই? তখন সে বলে যে না, আমার আসলেই কেউ নেই। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, যার কাছে ওই পিকচারগুলো পৌঁছে গিয়েছিল। তবে সে মনে মনে ভাবে, এই পিকচার দিয়ে আমার কি হবে? আমার তো বয়স কম, তাই আমার কিছু হবে না। যদি জেল হয় তাহলে স্যারের জেল হবে, এতে আমার কি? এখানে আমরা জানতে পারি সিওন শুধু ওই টিচার আর কিমকে নয়, অনেককেই সে ব্ল্যাকমেল করছিল আর সবার কাছে সে টাকা চাইছিল। টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা করছিল সে। ওয়াশরুমে যখন তার চশমা খুলে, তখন সিনহা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার চোখে তো কোনো প্রবলেম নেই, তাহলে তুমি চশমা কেন পরো? তখন সে বলে, আমার চোখে প্রবলেম আছে, তাই আমি চশমা পরি। তখন সিনহা বলে, আমি খুব ভালো করেই জানি তুমি রেড লাইট দেখতে পাও। তাছাড়াও আমি তোমাকে কিছু কথা বলে রাখি, যারা এই রেড লাইনগুলো দেখতে পায় তাদের জীবন নিয়ে অনেক ঝুঁকি থাকে। তুমি প্লিজ এইসব বন্ধ করে দাও। তবে সিওন তার কোনো কথাই শুনতে রাজি হয় না। তবে সিনহা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, বলে আমি রেড লাইট দেখতে পাই, তোমার মাথার উপর একটা রেড লাইট আছে। এখানে সিওন বুঝতে পারে যে সিনহাও সব কিছু আগে থেকে জানে বা সে দেখতে পারে। তখন সিনহাকে সে বলে এই বিষয় নিয়ে কথা না বলতে। তবে সিনহা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। সিওন বলে, আমার কিছুই হবে না, তুমি এতে কোনো চিন্তা করো না, আমি আমার বুঝে শুনেই কাজ করছি। তাছাড়াও কিম আমার সাথে কী কী করেছে তুমি খুব ভালো করেই জানো, আর আমি এটা করবই। তখন সিওন তাকে বোঝানোর চেষ্টা করলেও তার কোনো কথাই কাজে আসে না। এদিকে আমরা দেখতে পাই যে তাদের কাছে তাদের পিকচার পৌঁছে গিয়েছে। টিচার অনেক চিন্তিত ছিল কিভাবে সব কিছু সমাধান করবে। তখন তার কাছে একটি টেক্সট আসে কিভাবে টাকা দিতে হবে। সিওন টাকার জন্য অনেক খুশি ছিল। সে মনে মনে ভাবে যখন তার কাছে টাকা চলে আসবে, তখন সে তার বয়ফ্রেন্ডের সুগার মম হয়ে যাবে। সে সব কিছু তার মন পছন্দ মতো কিনে দিবে। এতে সে অনেক খুশি হয়। এদিকে আমরা কিমকে দেখতে পাই, যে কিনা চশমার সম্পর্কে সব কিছু ওই দিন জানতে পারে। তাই সে সিওনের পিছে আসছিল। যেহেতু সে সত্যটা জানে, তাই সে সুযোগ বুঝে এটা চুরি করে নিয়ে যায়। এদিকে আমরা সিওনকে দেখতে পাই, খুবই চিন্তিত ছিল। সিনহাকে সে বলে, আমার চশমা তুমি নিয়েছো তাই না? চশমা খুঁজে না পাওয়ায় সে অনেক হতাশ ছিল। সিনহি চশমা নেয়নি, তবে সিওনের কেন জানি না সিনহিকে বারবার সন্দেহ হচ্ছিল। তারপর সে তাকে কল করে বলে, তুমি আমার চশমা এক্ষুনি ফেরত দিবে। তখন সে বলে, আমি চশমা নেইনি, তাহলে কিভাবে ফেরত দিব? এদিকে কিমকে দেখানো হয়, যে কিনা রাস্তা দিয়ে হাঁটছিল। এখন তাকে অন্য দুনিয়ার লোক মনে হচ্ছিল। সে সবার মাথার উপর রেড লাইন দেখতে পাচ্ছিল, আর সে বুঝতে পারে এগুলো কিসের প্রতীক। এদিকে আমরা সিওনকে দেখতে পাই, যে কিনা টিচারের সাথে দেখা করার জন্য আসে। টিচার তাকে বলে যে আমার কাছে তো টাকা নেই, তাছাড়াও আমার বউ বাচ্চা আছে। তুমি যদি এগুলো আমার ওয়াইফের কাছে দাও, তাহলে সে তো আমাকে ছেড়েই চলে যাবে, তাই না? তাছাড়াও আমার বাচ্চা আছে, আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সিওন বলে যে যখন কিম আমাকে ডিস্টার্ব করতো তখন তো আপনি আমাকে ক্ষমা করেননি, তাহলে এখন কিভাবে আমি আপনাকে ক্ষমা করব? তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া ঝামেলা হতে থাকে। টিচারকে সে কখনোই ক্ষমা করতে চায় না, কারণ টিচার তার সাথে অন্যায় করেছে। এতদিন কিম তাকে অনেকভাবে বুলি করেছে, তবে সে তাকে কোনো পাত্তা দেয়নি। সিনহি জানতো সে টাকার জন্য যাচ্ছে, তাই সিওনের জন্য তার চিন্তা হচ্ছিল। দৌড়ে এসে দেখতে পায় তার সন্দেহ ঠিক ছিল, তার বান্ধবী ফ্লোরে পড়ে রয়েছে। তাছাড়াও সে অনেক উঁচু বিল্ডিং থেকে পড়েছে, তাই তার বেঁচে থাকাটা একদমই ইম্পসিবল ছিল। তারপরও তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে সিনহি ভালো করেই বুঝতে পারে এই সব কিছু ওই চশমার জন্য হয়েছে। সিনহি এই রেড লাইট সম্পর্কে সব কিছু জানতো, তাই সে এই রেড লাইটগুলোকে অভিশপ্ত বলে মনে করত। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সিনহিকে তো আমরা দেখেছিলাম চুল আছে, সে চুল খাটো করে এখানে ভর্তি হয়েছে জাস্ট সে নিজের নতুন জীবন শুরু করার জন্য।
এদিকে সিওনের মামা চলে আসে আর জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সিনহিকে। সিনহি সব প্রশ্নের উত্তর দেয়। সে বলে এই ঘটনা। তখন মামা অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা হেড টিচারকে দেখতে পাই, যে কিনা স্কুলের সব টিচারকে বকাঝকা করছিল আর জিজ্ঞাসা করছিল এত বড় ঘটনা ঘটে গিয়েছে, কোরিয়ান টিচার কোথায়। কোরিয়ান টিচার হচ্ছে ওই টিচার যেটাকে ব্ল্যাকমেল করেছিল সিওন। আর এখানে সব টিচারদের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়ে যায়। এখানে টিচারদের তাদের নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি হয়ে যায়, কারণ একজন টিচার বলছিল স্টুডেন্টরা যদি সুইসাইড করে তাহলে আমি কি করব, আমাদের তো কিছু করার নেই, তাই না। অন্য টিচাররা এখানে তাদেরকে সামলে নেয়। সিন পরিবর্তন হয় ক্লাসে, যেখানে সিনহি এসেছিল। সিনহি এসে দেখতে পায় ক্লাসে সবাই আলোচনা করছিল তাদের দুইজনকে নিয়ে। কিমো আজ স্কুলে আসেনি। যেহেতু কিমো আসেনি, সিওনও মারা গিয়েছে, তাই কথা হচ্ছে স্কুলে মজা হবে না। এদিকে আমরা অন্য একজন টিচারকে দেখতে পাই, যে কিনা নিজেকে দোষারোপ করছিল। মনে মনে ভাবছিল সিওনের ক্লোজ আমি ছিলাম, হয়তো আমার জন্য সিওন মারা গিয়েছে। এদিকে আমরা অন্য একজন টিচারকে দেখতে পাই, যিনি এতদিন যাবৎ এই স্কুলেই পড়াতেন, কিন্তু এখন তিনি আর স্কুলে পড়াবেন না, তিনি রিটায়ার্ড নিয়ে চলে যাবেন। সবাই ওনাকে বলে আপনি তো বলছিলেন যে 1 সপ্তাহ পরে আপনি আপনার বিয়ের ইনভিটেশন আমাদেরকে দিবেন। তখন টিচার বলেন যে আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তাছাড়াও আমি কোরিয়া ছেড়ে চলে যাচ্ছি। একথা বলে উনি এখান থেকে চলে যান। তারপর জাং তার বোনের বাসায় চলে আসে। তার বোন সারাদিন বিজি থাকতো, কারণ তার বোনের একটি ছোট বাচ্চা রয়েছে। তার হাজব্যান্ড সবসময় বিজি থাকতো, তাই সে তার বোনকে বলে যে সে তো কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে। তার বোন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো বিয়ের পরেও যেতে পারতো, এখন না গেলে ভালো হয়। এদিকে আমরা সিনিকে দেখতে পাই, যে কিনা সিওনের কাছেই ছিল, সাথে তার মামাও ছিল। তারপর সিনি ওই জায়গাটিতে চলে এসে যেখান থেকে লাফ দিয়েছিল সিওন। সে বুঝতে পারে টিচার তাকে ধাক্কা দিয়েছিল। তখন বেনিওয়ালা একটি মেয়ে চলে আসে আর মেয়েটি বলে আমার মনে হচ্ছে কিম তাকে ধাক্কা দিয়েছিল, কারণ কিম তো এখানে আসেনি। তাছাড়াও তুমি যদি তার শেষ কার্যে যাও তাহলে অবশ্যই আমাকে নিও। তখন সে বলে যে সে তো মারা যায়নি, জীবিত আছে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। এখানে আমরা জানতে পারি যে সিওন মারা যায়নি, সে জীবিত আছে। তখনই তার নজর পড়ে একটি ছেলের দিকে, আর তার চোখের চশমাটি সে নিজের চোখে লাগিয়ে দেখে সেটা এসলাইনওয়ালা চশমা ছিল না, সেটা একটি নর্মাল চশমা ছিল। এদিকে জাং তার টেবিলে এই চশমাটি পায়। তারপর একজন লেডি টিচারকে জিজ্ঞাসা করে আচ্ছা টিচার চশমাটি কি আপনার? তখন সে বলে চশমাটি তো আমার নয়, তবে এটা পরলে আপনাকে অনেক ভালো লাগবে, তাই এটা আপনি ট্রাই করতে পারেন। তারপর আমরা দেখতে পাই টিচার ওই চশমাটি পরে নেয়। সে দেখতে পায় যে অনেকগুলো লাইন মানুষের মাথার উপর। সে তো বুঝতে পারে না এই লাইনগুলো কি। সিওনের মামার মাথার লাইন দেখে তো সে অবাক হয়ে যায়। সিওনের মামা এখানে তদন্ত করার জন্য এসেছিল। তার টিচার তার জন্য আফসোস করে আর বলে আমি তার খেয়াল রাখতে পারিনি। তখন তার মামা জিজ্ঞাসা করে তাকে যে বুলি করতো ওই মেয়েটিকে আমাকে দেখাতে পারবেন? তখন টিচার বলে ওই মেয়েটি তো স্কুলে আসে না, আমি কিভাবে আপনাকে দেখাবো। তখন তার ফোন থেকে একটি পিকচার পাওয়া যায়। পিকচারে একটি ছেলে ছিল। সন্দেহ করা হয় ছেলেটি হয়তো তার বয়ফ্রেন্ড। তারপর তার মামা ওই ছেলেটিকে খুঁজে বের করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে সে আসলে তার বয়ফ্রেন্ড নয়, সে তাকে শুধু পছন্দ করত আর একদিন রুমে নিয়ে গিয়েছিল ফিজিক্যাল রিলেশনের জন্য। কিন্তু ওই দিন তাদের মধ্যে কিছুই হয়নি, তারা কিছু করতে চাইলেও পারেনি। আর ছেলেটি তেমন পছন্দ করতো না সিওকে, সিওনি তার জন্য পাগল ছিল। এখানে তার মামা তাকে আরও বলে যে আচ্ছা ঘটনা যেহেতু এমন, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে ওই মানুষটিকে খুঁজে দাও। বলো তুমি যে তুমি কি এমন কাউকে চেনো যে কিনা তার সাথে শত্রুতা ছিল বা তাকে মারতে পারে। তখন ছেলেটি বলে এমন কাউকে তো আমি চিনি না, কারণ এমন কারোর সাথে আমার সম্পর্ক ছিল না। তখন মামা বুঝতে পারে যে সে ভুল জায়গায় এসেছে। তারপর সে থানা এসে বসে বসে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। ফুটেজে সে কিমকে দেখতে পায় যে কিনা সোয়নের ব্যাগ থেকে চশমাটি চুরি করে নিয়ে যায়। তারপর সে শপিং মলে হাঁটছিল। কিছুক্ষণ পর সে একটি অন্ধকার গলিতে হারিয়ে যায়। এদিকে আমরা জাংয়ের ফ্যামিলিকে দেখতে পাই। জাং তার বোন আর বোনের হাজব্যান্ডের সাথে বসে খাবার খাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই তার বোনের হাজব্যান্ডের মাথায় অনেকগুলো লাল লাইন ছিল, আর এগুলো দেখে সে বুঝতে পারে তার বোনের হাজব্যান্ড কত নম্বরের লুচ্চা। তারপর সে মনে মনে ভাবে কীভাবে একে টিকটাক করবে। এদিকে তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন বিয়ে ভাঙলো। তখন সে বলে আমাকে রেখে রিলেশন করবে, বিয়ে ভাঙবো না। তারপর তারা দুইজন ম্যান টক করার জন্য নিচে বাহিরে চলে যায়। দুজন অনেক বেশি ড্রিঙ্ক করে। দুজনের মধ্যে তার বোনের হাজব্যান্ডই একটু বেশি ড্রাঙ্ক করে। ড্রাঙ্ক অবস্থায় সে 4 তলার বাসার জন্য লিফট ক্লিক করে, কিন্তু সে থাকতো 6 তলায়। জাঙ্ক এখানে বুঝতে পারে তার বোন জামাইয়ের হয়তো অন্য মেয়ের সাথে রিলেশন আছে, যে কিনা 4 তলায় থাকে। তখন সে মনে মনে ভাবে তার মানে এই জন্য সে প্রতিদিন 4 তলায় যেত।
ড্রাঙ্ক অবস্থায় তাই সে 4 তলার বাটনটি অন করেছে। এখানে সে চিন্তিত হয়ে পড়ে। সিন পরিবর্তন হয়, আমরা জুনকে দেখানো হয় যে কিনা তার সিনিয়রের সাথে আলোচনা করছিল। তার সিনিয়র ভাবে স্কুল গার্ল আত্মহত্যা করেছে, এটা আর বাবার কি আছে, তবে তার মনে হচ্ছিল তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এদিকে আমরা জাংকে দেখতে পাই যে কিনা পরদিন স্কুলে আসে। স্কুলে আসার পর সে জানতে পারে কার কার সাথে রিলেশন আছে আর কতগুলো রিলেশন আছে। তিজেন নামের যে টিচারটি ছিল তার মাথায় কোনো লাইন থাকে না। আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে দেই, আমার মনে হচ্ছে এই টিচারটির হয়তো কোনো ওষুধ নেই বা তার কাছে কোনো একটা পাওয়ার আছে যার কারণে তার মাথার কোনো লাইন দেখা যায় না। তারপর জাগ আসে তার কাছে আর জিজ্ঞাসা করে, আচ্ছা মিস, আপনার সাথে যদি কেউ চিট করে তাহলে আপনি কি করবেন? তখন সে বলে, কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সে কিভাবে আমাকে চিট করছে, এগুলো এনজয় করব, তাছাড়া আর কি করব, কিছু করার নেই তো আমার কাছে। সিন পরিবর্তন হয়, আমরা তার বোন আর বোনের হাজবেন্ডকে দেখতে পাই। লিফটে ওঠার পর জাং দেখতে পায় এখানে তো 4র্থ ফ্লোরের একটি বক্স রাখা আছে। সে চলে যায় ওই ফ্লোরে বক্স দেওয়ার জন্য। তখন সে বুঝতে পারে তার বোনের জামাই যে ফ্লোরে যায় এটা সেই ফ্লোর ছিল। তখনই এখানে একটি মেয়েকে আসতে দেখা যায়। মেয়েটির মাথায় অনেকগুলো লাল লাইন ছিল আর মেয়েটি অনেক জিনিসপত্র নিয়ে রুমে ঢুকছিল। সে লক্ষ্যই করেনি জ্যাককে। এদিকে স্কুলের টিচার আর সোয়নের পিকচার ভাইরাল হয়ে যায়। সবাই তাদেরকে নিয়ে আলোচনায় মেতে ওঠে। তখনই পুলিশের কাছে কল আসে, একটি লাশ পাওয়া গিয়েছে। তাই পুলিশ জলদি করে ওই জায়গায় চলে যায়। তখন এখান থেকে তারা জানতে পারে যে 3 দিন আগে লোকটি মারা গিয়েছে। লোক বলতে আমি টিচারের কথা বলছি। তবে এখানে ঘটনাটি পুরো উল্টোই হয়ে যায়। আসলে এখানে লোকটি হয়তো কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, কেউ হয়তো তাকে মেরে রেখে দিয়েছে। এদিকে আমরা শিন, চশমাওয়ালা ছেলে আর একজন ছোটওয়ালা মেয়েকে বাহিরে বের হতে দেখি। তখনই এখানে পুলিশ জোন চলে আসে আর বলে, শিন তুমি আমার সাথে চলো। তখন ছোটওয়ালা মেয়েটি বলে, পুলিশকে ডাকবো? তখন সে বলে, আমিই পুলিশ, শিন তুমি একটু আসো, তোমার সাথে কথা আছে। তারপর সে শিনকে নিয়ে চলে যায় আর শিনকে জিজ্ঞাসা করে এই চশমার বিষয়টি আসলে কি। তখন সে লোকটিকে বলে যে এক কাজ করতে পারো, তুমি যদি আমাকে ওই চশমাটি এনে দিতে পারো তাহলে আমি চশমার সম্পর্কে তোমাকে সব কিছু বলে দিব। এদিকে আমরা জাংকে দেখতে পাই যে কিনা ড্রিঙ্ক করছিল আর সে একটি মেয়ের সাথে টাইম পাস করছিল। 4র্থ ফ্লোরের যে মহিলাটি ছিল ওই মহিলাটি। আর সে তার দুলাভাইকে কল করে সে মিথ্যা কথা বলে সে নাকি একটি মিটিংয়ে আছে। তখন সে তাকে বলে মিটিং শেষ করে বাসায় চলে আসো। তারপর সে ওই হোটেল রুমে চলে যায়। হোটেল রুমে একজনের সাথে আরেকজনের লাইন কানেক্টেড ছিল। এখানে সে বুঝতে পারে না রহস্যটা কী ছিল। তারপর সে তার বোনের হাজব্যান্ডকে হাতে নাতে ধরে ফেলে আর তাকে অনেক বাজেভাবে মারে। তখন তার বোনের হাজব্যান্ড তাকে বলে, আমি সব কিছু ঠিক করে দিব, তোমার বোনকে বুঝিয়ে বলবো এই মেয়েকে আমি ছেড়ে দিব, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। সে যেহেতু আজ চলে যাবে তাই তার বোনের কাছ থেকে বিদায় নেয়। বোনকে বলে, তুই দুলাভাইকে ডেকে রাখিস আর সাবধানে থাকিস। তারপর সে তার স্কুলে চলে যায় কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। স্কুল থেকে তার প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসপত্র সে গুছিয়ে নিয়ে যায়। এখানে সে চশমাটির দিকে তাকিয়ে থাকে। ফোন হাতে নেওয়ার পর সে জানতে পারে তার বোনের হাজব্যান্ড যেই মেয়েটির সাথে রিলেশনে আছে সে নাকি প্রেগনেন্ট। তারপর বাসায় যাওয়ার রাস্তায় সে দেখতে পায় তার বোন ওই মেয়েটির গাড়িকে ঠুকে দিয়েছে। এখানে তার বোনের অবস্থা খুবই খারাপ ছিল। তার বোনের হাজব্যান্ড তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর সে তার বোনের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তার বোনের হাজব্যান্ডকে সে যখন মারতে যায় তখন তার বোন তাকে নিষেধ করে মারার জন্য, বলে মারতে হবে না, এই বিষয়গুলো আমি দেখে নিব। এদিকে আমরা জুনকে দেখতে পাই সে অনেক চিন্তিত ছিল। তখন তার হাতে একটি খাতা পড়ে, খাতায় অনেকগুলো লাল লাইন আঁকা ছিল। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা এই লাল লাইনগুলো কি, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারবে? তারপর বলে, যে যার সাথে ফিজিক্যাল হয় বা যে যতজন লোকের সাথে ফিজিক্যাল হয় এটা তার মাথার উপর একটি লাল লাইন হিসেবে শো করে। এটাই হচ্ছে লাল লাইনের রহস্য। আর এটা সবাই দেখতে পায় না, কিছু লোক দেখতে পায়। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।